ছাত্রছাত্রী, সুলতান প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে তোমাদের জানাই আমি হার্দিক অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা। আমি তোমাদের টিপু স্যার। আজকে ক্লাস 12-এর একটি ইংরেজি কবিতা অ্যাসলিপ ইন দ্য ভ্যালি লিখেছেন আর্থার র্যাবো নিয়ে উপস্থিত হয়েছি। তো যাই হোক, এটি একটি যুদ্ধ বিরোধী কবিতা। যুদ্ধের ভয়ঙ্কর যে অভিশপ্ত ধ্বংসাত্মক দিক, সেই দিকগুলিকে এই কবিতায় তুলে ধরা হয়েছে। তো কবিতাটি পড়ার আগে আমি অবশ্যই এই কবিতাটির পরিবেশ কেমন, কোন পরিবেশে এই কবিতাকে উপস্থাপন করা হয়েছে, এই কবিতাটার আবহ কেমন, গভীরে কি কথা বোঝাতে চাইছে, সেই ব্যাপারে 2-4টি কথা বলবো। বলার পরে মাত্র 14 লাইনের কবিতা, এটি একটি সনেট, শেষ হয়ে যাবে। তো সেই কথা শুরু করার আগে একটু কবিতাটি সম্পর্কে বলি। আর্থার র্যাবো নিজে একজন সোলজার পয়েট, যুদ্ধে গিয়েছিলেন। যুদ্ধের ব্যাপারে তার ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স, মানে সরাসরি প্রত্যক্ষ অভিজ্ঞতা। আমাদের দেশের শুধু নয়, গোটা পৃথিবীতে যুদ্ধকে যেভাবে রং লাগানো হয়, বাস্তবে যুদ্ধ কিন্তু তাই নয়। যুদ্ধ একটি অভিশাপ। যুদ্ধ কখনো কারোর জন্য আশীর্বাদ নয়, সে শত্রুপক্ষ হোক কিংবা মিত্রপক্ষ হোক। অকাল মৃত্যুর কারণ, রক্তের বন্যা বইয়ে দেই, মৃতদেহের শ্মশান ভূমিতে পরিণত করে, দেশ থেকে মানুষের মুখ থেকে হাসিকে কেড়ে নিই, পরিবেশকে দূষণ করে, আর্থিক লোকসান ঘটায়। তো জানি না, হয়তো এই কবিতাটি আজকে পাঠ করতে গিয়ে আমার এই ভিডিওটি যদি কোনো সোলজার ফ্যামিলির সন্তান হারা মা বা স্বামী বা ভাই বা বোন যদি শুনে, তাহলে হয়তো তাদের কাছে অনেক দুঃখের বা কষ্টের বাস্তবতা আবার জীবন্ত হয়ে উঠবে, যুদ্ধের বাস্তবতা। ক্ষমা চাইছি তাদের কাছে। তো যাই হোক, কবিতাটি শুরু করব। আমাদের অ্যাসলিপ ইন দ্য ভ্যালি যে লেখা হয়েছে, এটি মূলত এক ধরনের পেট্রাকান সনেট। দুটো ভাগ রয়েছে। প্রথম 8টা লাইন রয়েছে, যেটাকে অক্টেভ বলা হয়, পরে 6টা লাইন রয়েছে, সেস্টেট বলা হয়। এগুলো রাইম স্কিমগুলো একটু আলাদা আলাদা। আমরা জানতে পেরেছি আমাদের কর্তব্যের ডাকে দেশকে রক্ষার স্বার্থে শহীদ হওয়া অবশ্যই প্রয়োজন রয়েছে, কিন্তু কিছু অর্থপিপাসু, ক্ষমতা লোভী, ধ্বংসাত্মক মানসিকতা সম্পন্ন, পররাষ্ট্র লোলুপ সাম্রাজ্যবাদী শক্তিগুলি অন্যায়ভাবে যে সমস্ত দেশগুলি দুর্বল, যাদের ক্ষমতা কম, তাদের উপরে আক্রমণ হানে। বোমার গোলার গুলির আঘাতে রক্তাক্ত করে তোলে দেশ, হাজার হাজার নিষ্পাপ মানুষ মারা যায়। আর সেই যুদ্ধের শিকার সর্বদা হয়ে ওঠে দেশের সাধারণ মানুষগুলোই। তাদের অনেক বড় ক্ষয়ক্ষতি হয়। এই কবিতাতে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে, আমি বলবো আমাদের কাছে যেন 3টি মাতা। একটা গর্ভধারণী মা, যে আমাদেরকে ছোট থেকে তিল তিল করে পালন করে। একটি দেশ মাতা, যার আত্মসম্মানকে রক্ষার্থে, যাকে বহিঃশত্রু আক্রমণ থেকে বাঁচাবার স্বার্থে আমাদেরকে যুদ্ধে যেতে হয়। আর একটি আমাদের সকলেরই প্রকৃতি মাতা, যে আমাদের এই পৃথিবীর বুকে আমাদেরকে সৃষ্টি করেছে। গর্ভধারণী মার বুক থেকে সন্তান যখন দেশ মাতাকে বাঁচাবার জন্য যুদ্ধে যায়, তারপর যুদ্ধে সন্তানের কোনো সুরক্ষার ব্যাপারে বা বেঁচে থাকা বা মৃত্যু সবটাই যখন কিছু ঘটে, সব কিছু ঘটে আর কি, তখন একমাত্র এগিয়ে আসে প্রকৃতি মাতা। সেখানে যেতে না পারে গর্ভধারণী মা, না পারে দেশ মা। যুদ্ধ আশীর্বাদ না অভিশাপ, সে কথা তো আমি বলতে পারবো না, আপনারাই বলুন। মায়ের গর্ভে যে সন্তান জন্মে, সেই সন্তানটাকে তিল তিল করে দিন রাত কঠোর পরিশ্রম করে মা বড় করে তুলে, তারপর একদিন কর্তব্যের ডাকে দেশকে রক্ষার স্বার্থে নিজের মা আর 10 জন মাকে সুরক্ষিত রাখার জন্য নিজের সন্তানকে
যুদ্ধে পাঠায়, কথা সত্য। কথা রামায়ণ মহাভারত কিংবা আমাদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনেও রয়েছে। দেশের জন্য আত্মত্যাগ যারা করে তারা শহীদ হয়। কিন্তু আমি সেই প্রশ্নে যাচ্ছি না, শুধু যাচ্ছি যুদ্ধের ভয়াবহতা কতটা ভয়ঙ্কর, কতটা দুঃখের, কতটা বেদনার সে কথাকে তুলে ধরতে। যুদ্ধে যাওয়ার পূর্বে একটা তরুণ সৈনিক 18 বছর থেকে 21 বছর বয়সের মধ্যে সে দেশের সেবা করবে বলে চলে যায়। যে সময় তার খেলে বেড়ানোর কথা, যে সময় ঘুরে বেড়ানোর কথা, যে সময় আনন্দ বিনোদন করে প্রেম ভালোবাসা মায়া মমতায় জড়িয়ে পড়াশোনা করে বাড়িতে বাবা মার সঙ্গে পরিবারের সঙ্গে ঘুরে বেড়ানোর কথা, সেই সময় সে দেশকে রক্ষার দায়িত্ব কাঁধে তুলে নেই। আবেগে সে, কর্তব্যে সে নিজেকে নিয়োজিত করে। কিন্তু যুদ্ধে যাওয়ার পূর্বে যখন একটি সৈনিকের উচ্চতা 1 ইঞ্চি কম হয় তখন তাকে যুদ্ধে নেওয়া হয় না। ওজন যদি 100 গ্রাম কম হয়, নেওয়া হয় না। তারপরে যুদ্ধে যাওয়ার পর হঠাৎ করে কোনো কারণে যখন যুদ্ধে দেশ আক্রমণ করে দেয়, অন্য দেশকে আক্রমণ করে বা অন্য দেশ নিজের দেশকে আক্রমণ করে, তখন যুদ্ধের শিকার হয়ে যখন গোলার আঘাতে বোমার আঘাতে যখন পুলওয়ামা অ্যাটাকের মতন 42টা সেনাবাহিনীর রক্তাক্ত দেহগুলি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে, তারপর সেগুলোকে বেলচা দিয়ে চেঁচে চেঁচে যখন একটা কফিন বন্দি করে গর্ভধারণী মাকে দিতে আসে, তখন সেই গর্ভধারণী মা চিৎকার করে বলে, আমার সন্তান যখন যুদ্ধে গিয়েছিল 100 গ্রাম কম থাকলে আপনারা নেননি, 1 ইঞ্চি কম উচ্চতা থাকলে আপনারা নেননি, তাহলে আমি কেমন করে এই রক্ত মাংসে ভরা একটা মাংসের পুটলি নিতে পারি বলতে পারেন? এই আর্তনাদটা গোটা বিশ্বের কাছে পৌঁছানো উচিত। আজকে সংখ্যালঘু দেশগুলি উপরে সংখ্যাগরিষ্ঠরা আক্রমণ করছে সব জায়গাতেই, যে কোনো জায়গাতে হোক না কেন, আর তাতে মারা যাচ্ছে অসংখ্য সেনাবাহিনী, হাজার হাজার মায়েদের কোল খালি হয়ে যাচ্ছে। একটা ছোট বাচ্চার মুখ থেকে বাবা ডাকটিকে কেড়ে নেওয়া হচ্ছে। চিরকালের মতো একটা স্ত্রীর শাখা সিঁদুরকে মুছে দেওয়া হচ্ছে। এটাই যুদ্ধের নাকি আশীর্বাদ? এই কবিতাতে প্রত্যেকটা ছত্রে ছত্রে সেই যন্ত্রণার, সেই ব্যথার, সেই বেদনার কথা ফুটে উঠেছে। একটা সেনাবাহিনীতে যাওয়া, যুদ্ধে আক্রান্ত হওয়া সৈনিক যখন যুদ্ধক্ষেত্রে পড়ে থাকে, 1 ফোঁটা জলের জন্য চিৎকার করে। যদি গর্ভধারণী মা সেই স্বরূপটা দেখতে পেত, তাহলে কোনো মা তার নিজের সন্তানকে যুদ্ধে পাঠাতো না। যখন দেহে রক্ত মাংস বলে কিছু থাকে না, বোমার আঘাতে উড়ে যায়, তখন কোন স্বামী স্ত্রী তার স্বামীকে, কোন সন্তান তার পিতাকে যুদ্ধে দ্বিতীয়বার যেতে দিত না। কিন্তু দেশ রক্ষা যে করতেই হবে, যুদ্ধে যে যেতেই হবে, কারণ রাজ্যের অধিকার, রাজ্যের ক্ষমতায় মায়া মমতার থেকেও অনেক বড়। ঠিক সেই সময় প্রকৃতি যেন আমাদের গালে থাপ্পড় দিয়ে শিখিয়ে দেয় যে প্রকৃতি তিল তিল করে পৃথিবীকে আজকে এই সুখের পৃথিবী পরিণত করেছে। সেই পৃথিবীর অধিকার ভোগ নিয়ে কিছু স্বার্থান্বেষী, ক্ষমতা লোভী, অর্থ পিশাচ, পররাষ্ট্র লোলুপ সাম্রাজ্যবাদী শক্তি অশুভ মানসিকতা নিয়ে আক্রমণ চালায়, তখনই দেশটা যেন রক্তের এক মৃত্যুর শ্মশান ভূমিতে পরিণত হয়। ঠিক সেই সময় আমরা এই কবিতাটি পাঠ করতে যদি যাই, তাহলে বুঝতে পারবো সত্যি কবিতার আসল কথাটি কোথায়। প্রকৃতি, নদী নালা, গাছপালা, পাহাড় পর্বত, বায়ু, আলো, সূর্য এই পৃথিবীটাকে এত সুন্দর করে সাজিয়েছে, যেখানে সুখ শান্তি সমৃদ্ধি সব কিছু রয়েছে। তারপরেও আমরা মানুষ, ভগবানের শ্রেষ্ঠ জীব, হিংসার শিকার হয়ে, ঈর্ষার বশবর্তী হয়েও একে অপরকে হত্যা করতে নেমে যায়। একে অপরের রক্ত ঝরাতে যেন ব্যস্ত হয়ে উঠি। যতগুলো বড় বড় যুদ্ধ হয়েছে, আবার টেবিলে বসে বৈঠক করে কিন্তু সিগনেচার করেই যুদ্ধের সমাধান এসেছে। প্রাণ হত্যা মহাপাপ, এটাও ধর্মগ্রন্থেরই কথা। ন্যায়ভাবে হোক কিংবা অন্যায়ভাবে হোক, মানুষ হত্যা করা মহাপাপ। চলো আমরা কবিতাটি শুরু করি। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, লিখেছেন আর্থার রেমো। দৃশ্যটা কল্পনা করো, একটি
যুদ্ধক্ষেত্র। এইদিকেও রয়েছে তোমার একটি পাহাড়, এদিকে একটি পাহাড়, ওগুলোকে ঊর্ধ্বভঙ্গ বলে ভূগোলের ভাষায়। আর নিচের দিকে রয়েছে উপত্যকা, যেটাকে অধোভঙ্গ বলা যেতে পারে। ওদের গুলি চালাতো, ওরা ওদের গুলি চালাতো, এবং গুলি খাওয়ার পর গুলিবিদ্ধ হয়ে যখন সৈন্যগুলো গড়িয়ে পড়তো নিচের দিকে, যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত সেই দেহগুলো সেখানে পড়ে থাকতো। এমনও হতো হয়তো বেঁচে আছে, হয়তো প্রাণ শ্বাসবায়ু তখনও বইছে, একটু জলের জন্য তেল পাচ্ছে, একটু সেবা পেলে হয়তো বেঁচে যেত, প্রচন্ড ঠান্ডা লাগছে, কিংবা বিনা যত্নতে অবহেলাতে সে ধীরে ধীরে একটু একটু করে তিল তিল করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। ঠিক সেরকমই একটি দৃশ্য এই কবিতায় উঠেছে। আমি এই যে এক্সট্রা কথাটুকু বললাম শুধু এই কবিতার বিষয়টুকুকে ফুটিয়ে তোলার জন্য। চলো সেই কবিতাটিতেই যায়, সেটাই বোঝাতে। এই স্মল গ্রিন ভ্যালি, একটি স্মল মানে কি ছোট্ট, গ্রিন মানে কি সবুজ, ভ্যালি মানে উপত্যকা, একটি ছোট্ট সবুজ উপত্যকা। কল্পনা করো বাবু, এদিকে একটা পাহাড়ের চূড়া, এদিকে একটা পাহাড়ের চূড়া, অনেকগুলো সবুজ সবুজ গাছপালা রয়েছে, ফুল ফল ফুটে রয়েছে, ঘাস রয়েছে, সবুজ ঘাস। দেখতে মনে হচ্ছে হৃদয়টা জুড়ে যাচ্ছে, সবুজের সমারোহ, ফুল ফল, পাখি গান গাইছে, ওপর থেকে হালকা হয়ে ঝর্ণা টর্ণা পড়ছে, এরকম সুন্দর দৃশ্য। তারপরে কি হলো, হোয়ার, যেখানে স্লো স্ট্রিম, একটা ছোট্ট নদী, কি হয়েছে, স্লো স্ট্রিম, স্ট্রিম মানে ছোট্ট নদী, স্লো মানে ধীর গতির, ধীর গতির একটি ছোট্ট নদী ফ্লো বয়ে যাচ্ছে। অ্যান্ড এবং লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার, রূপলি রঙের রেখা ফেলে যাচ্ছে, অন দ্য ব্রাইট গ্রাস, উজ্জ্বল ঘাসগুলোর উপরে। তারপরে দেখো, ফ্রম দ্য মাউন্টেন টপ, সেই পর্বতের শিখরটার উপরের দিকে ওঠো, সেখান থেকে স্ট্রিম বয়ে আসছে, মাউন্টেন টপ, পর্বতের মাথা থেকে বয়ে আসছে দ্য সানস রে, সূর্যের কিরণগুলো। অর্থাৎ সূর্য উঠেছে, ঝকঝকে চকচকে আলো পড়ছে, আর ওই আলোটা মনে হচ্ছে পর্বতের মাথা থেকে ধীরে ধীরে ঢাল বেয়ে নিচের দিকে নেমে আসছে, ঘাসগুলো ঢেউ খাচ্ছে বাতাসে, আর তার উপরে ওই আলো পড়ে চিকমিক চিকমিক করছে, ঝলমল করছে, সবুজের মনে হচ্ছে একটা ঢেউ উঠেছে। দে ফিল দা হলো, আর সেই আলোটা শূন্যস্থানটাকে পূরণ করছে ফুল অফ লাইট, কিরণ দিয়ে। সূর্যের আলোটা সেই শূন্যস্থানটাকে আলোয় ভরিয়ে তুলেছে। তাহলে এখন প্রথম যে চারটা লাইন দেখলাম, সেখানে দেখতে পাচ্ছি আমরা একটি ছোট্ট সবুজ রঙের উপত্যকা, যেখানে একটি ধীর গতিতে ছোট নদী নিচের দিকে বয়ে চলেছে, আর কি হচ্ছে, রূপলি রেখা ছেড়ে যাচ্ছে উজ্জ্বল ঘাসের উপরে, পর্বতের উপরের দিক থেকে সূর্যের কিরণগুলো নিচের দিকে নেমে আসছে এবং সেই শূন্য স্থানটিকে পূরণ করছে। তাহলে দেখো তো, এই যে প্রথম চারটা লাইন, এখানে কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, যেখানে কোনো খুন খারাপি নেই, রক্ত নেই, কোনো হত্যালীলা নেই, কোনো হিংসা নেই, প্রকৃতি যেন অপরূপ সাজে সেজে উঠেছে। কবিকে ধন্যবাদ এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য তুলে ধরার জন্য। আর এই দৃশ্যটার সাথেই, এই ন্যাচারাল বিউটিটার সাথেই একটা ব্রুটাল যে কিলিং, পাশবিক হত্যাকাণ্ড রয়েছে, তার সিনটা পরের লাইনে আর পরের দিকে আর কি, লাস্ট ট্রেঞ্জার দিকে আমরা পাবো। এবার দেখতে পাচ্ছি সেই রকম সুন্দর পরিবেশে প্রকৃতি মায়েরই একটি ছোট্ট সন্তান, এ সোলজার, একটা সৈনিক, ভেরি ইয়ং, খুবই কম বয়সের। এইখানে একটা কথাতে জোর দিচ্ছে যে সে যুদ্ধে কত অল্প বয়সে গেছে, দেশ সেবা করার জন্য কত অল্প বয়সে গেছে। সেই সৈনিকটা লাইট শুয়ে রয়েছে, ওপেন মাউথ হেড, মুখ খোলা অবস্থায়। এখানে যুদ্ধের ভয়াবহতা আমরা ফুটে উঠছে, যদিও সরাসরি কিছু বলা হয়নি, তো শুয়ে রয়েছে। এ পিলো, একটা বালিশ, মেড অফ ফার্ম, এখানে বুকে কোথাও একটা ধ্রাস করে আঘাত লাগছে। সৈনিকটা সাধারণত একটা তরুণ যুবক ছেলে বাড়িতে যখন বিছানাতে ঘুমায়, কত আদর যত্নে পরমে শান্তিতে, পরম শান্তিতে ঘুমায়। মাথার তলে তুলোর বালিশ থাকে, মায়ের মাথায় দেওয়া তেল থাকে, আদর যত্ন থাকে, খেয়ে দিয়ে নাদুস নুদুস করে ঘুমায়। অথচ ওই যুদ্ধক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটা সৈনিক শুয়ে রয়েছে, খোলা মুখ, মাথার তলে ফার্ম ঘাস, শ্যাওলা গাছের ঘাসের বালিশ। অর্থাৎ এটা বাস্তব। আমরা ঘুমাবার সময় যেমন বিনা বালিশে ঘুমাতে পারি না, মা আমাদের মাথার তলাতে এসে বালিশ দেয়, কত আদর যত্ন করে মানুষ করে, কিন্তু সেখানে যুদ্ধক্ষেত্রে ওকে কেউ হত্যা করে দিয়েছে, গুলি করে মেরে দিয়েছে, আগে আমি বলে দিলাম, পড়ে রয়েছে, তার দম বেরোচ্ছে কি বেরোয়নি, এরকম অবস্থাতে যখন রয়েছে, তখন যেন তার একটা বালিশের দরকার, কেউ বালিশ দিতে এগিয়ে আসেনি। না দেশ মাতা এসছে,
আর সেখানে জন্মদাতা মাতা নেই বলে তো যেতে পারেনি, এসছে কে? প্রকৃতি মাতা। তার সন্তানকে একটা মাথার তলে বালিশ দিয়েছে ফার্ন ঘাসের, অর্থাৎ মাথার তলে ফার্ন ঘাস আছে, এটা হলো বাস্তব। কিন্তু কবি অতটা ও মানে যন্ত্রণার ঘটনাটাকে উপস্থাপন করতে পারছেন না। উনি নরমভাবে ঘটনাটাকে উপস্থাপন করছেন যে ওই সৈনিকটার মাথার তলে প্রকৃতি মাতায় যেন ফার্ন ঘাসের তৈরি করা বালিশ দিয়েছেন। অ্যাসলিপ, ঘুমোচ্ছে। এই যে শব্দটা ভীষণ ব্যথাদায়ক, গভীর, ভয়ঙ্কর। এই ঘুম সেই ঘুম গো, যে ঘুম ভাঙতে জানে না। স্ট্রেস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইন দ্য হেভি আন্ডারগ্রোথ, সেই আগাছাগুলোর মধ্যে হাত পা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, বিশৃঙ্খলভাবে পড়ে রয়েছে। এটাও আমাদেরকে কিছু একটা ব্যথাদায়ক ইঙ্গিত দিচ্ছে। তার মানে সে সুস্থ স্বাভাবিকভাবে শুয়ে নেই, প্রকৃতির মধ্যে এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে কোথায় হাত কোথায় পা এদিক সেদিক হয়ে শুয়ে রয়েছে, পেল বিবর্ণ হয়ে গেছে। এই শব্দগুলো সত্যি ভীষণ আঘাতদায়ক শব্দ। দেখো, একটা যুবক ছেলে, তরুণ যোদ্ধা, সে আবার ফ্যাকাশে হয়ে গেছে, কালারলেস হয়েছে। তার মানে পরিষ্কার সে তো মারা গেছে, হয়তো বা গুলির আঘাতে তার শরীর থেকে সব রক্ত বেরিয়ে গেছে, তাই সে ফ্যাকাশে হয়ে গেছে। অথচ প্রকৃতি মা তার মরা সন্তানকে মেয়ে বিশ্বাস করতে পারে না মরে গেছে। তাই কি করেছে? কোথায় প্রকৃতি যেন তাকে শুয়ে রেখেছে, ওয়ার্ম গ্রিন সানস অফ বেড। বেড, বিছানা, সে তো বাড়িতে থাকে, যুদ্ধক্ষেত্রে আবার ঘাসের উপরে পড়ে রয়েছে, ওটা বিছানা কেন? কিন্তু কবি এতটা এতটা মানে নিষ্ঠুরভাবে এই কথাটাকে ডাইরেক্ট বলতে পারছেন না, বাস্তবটাকে এতটা কর্কশভাবে তুলে ধরতে পারছেন না। একটা সৈনিক যে মরে গেছে, রক্ত শেষ হয়ে গেছে শরীর থেকে, ফ্যাকাশে হয়ে গেছে, সেই সৈনিকটাকে প্রকৃতি এগিয়ে এসছে একটা বেড, অর্থাৎ সবুজ ঘাসটা যেন তার বিছানা, সেই বিছানাকে তাকে শুয়ে রেখেছে। বিছানাটার রং সবুজ, বিছানাটাকে সূর্যের আলো দিয়ে কিছুটা উষ্ণ করা হয়েছে, সূর্য সিক্ত করা হয়েছে, সেই বিছানাতে পরম যত্নে তার সন্তানকে শুয়ে রেখেছে প্রকৃতি মাতা। যে প্রকৃতি মাতা এই সন্তানকে তিল তিল করে মানুষ করেছিল, সেই সন্তানকে এক মুহূর্তের গুলির একটা আঘাতে দেশ মাতাকে রক্ষা করার স্বার্থে কোন রাজনৈতিক নেতা যুদ্ধে পাঠিয়েছিল বলে মুহূর্তের মধ্যে তাকে মরে যেতে হয়েছে। যে গর্ভধারণী মা 21 বছর 18 বছর ধরে এত যত্ন করে সেই সন্তানটাকে তিল তিল করে মানুষ করে তুলেছিল, সেই মায়ের আজ কোল খালি হয়ে গেছে। কবি মানতে পারছেন না, তাই নিষ্ঠুরভাবে বিনা বিছানাতে অযত্নে যুদ্ধক্ষেত্রে পড়ে রয়েছে এটা না বলে তিনি প্রকৃতির আশ্রয় নিয়ে প্রকৃতি মাতা যেন তাকে সুরক্ষিত রেখেছে, তার সবুজ বিছানাতে, উষ্ণ বিছানাতে শুয়ে রেখে, এইভাবে তিনি উপস্থাপন করছেন। এখন পর্যন্ত কিন্তু আদৌ আমরা সন্তানটা যে মরে গেছে এই খবর কিন্তু এখনো আমরা পাইনি, লাস্টের লাইনে যেয়ে পাবো। তবু আমি আগে ভাগে কিছু কথা বলে দিচ্ছি আর কি। যাই হোক, হিজ ফিট অ্যামং দ্য ফ্লাওয়ার্স। আমরা জানি কেউ মারা গেলে তাকে পুষ্পাঞ্জলি দেওয়া হয়, তাকে সম্মান জানাতে তার পায়ের কাছে ফুলের তোড়া রাখা হয়। বীর সৈনিক যুদ্ধক্ষেত্রে মরে পড়ে রয়েছে, সেই সময় কোনো রাষ্ট্র নেতা তার কাছে উপস্থিত হয়নি, তাকে সম্মান জানাতে যায়নি, প্রকৃতিরই ফুটে থাকা ফুল যেন তার পায়ে মাথা নত করে তাকে স্যালুট করছে। এমন হিজ ফিট এমন দ্য ফ্লাওয়ার্স, না হিজ ফিট এমন দ্য ফ্লাওয়ার্স, তার পাগুলো ওই ফুলের মধ্যে রয়েছে। হি স্লিপস, সে ঘুমোচ্ছে। ভাবো, একটি কথা কবার বলা হচ্ছে, এই যে ঘুমোচ্ছে, সে ঘুমোচ্ছে, ঘুম কথাটা যেন আমাদের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি করছে। একটা তরুণ ছেলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, পাগুলো ফুলের মধ্যে রয়েছে, মাথাটা নিচে ফার্ম ঘাস, হা করে রয়েছে আর ঘুমোচ্ছে। বলো, এরকম খোলা আকাশে রোদ্রের নিচে সূর্য চোখের সামনে কারো ঘুম হয়? কিন্তু এটার মধ্যে আসলে আয়রনি লুকিয়ে রয়েছে। হিজ স্মাইল, দেখো না, ওই যে সেই তরুণ সৈনিকটির মুখের যে হাসিটা, ইজ লাইক অ্যান ইনফ্যান্টস, শিশুর হাসির মতো। একটা তরুণ সৈনিক জানে না হিংসা, জানে না খুন খারাপ, জানে না অন্যের সম্পদ লুট করতে চায় না কারো ক্ষতি, অথচ দেশ রক্ষার তাগিদে নিষ্পাপ ভাবে সে আবেগ তাড়িত হয়ে যখন যুদ্ধে যে জয়েন হয়েছিল, যুদ্ধ করতে গিয়েছিল, শত্রুপক্ষের গলার আঘাতে, গুলির আঘাতে, বোমার আঘাতে সে ছিন্ন ভিন্ন হয়ে পড়ে রয়েছে, তবুও তার মুখে আজ সরলতার ছাপ। সে নিষ্পাপ, কারো পাপের শিকার হয়েছে, কারো লোভের শিকার হয়েছে। সেই লোভটা হলো সেই ব্যক্তির যে দেশে অকালে যুদ্ধ বাঁধিয়েছে
বা যুদ্ধ করতে যেতে বাধ্য করেছে। কবি যেন কোথাও এই ব্যঙ্গের তীরটা তাকেই দিচ্ছে। জেন্টেল উইদাউট গাইল, সেই শিশুর হাসির মতো, যার হাসির মধ্যে ভদ্রতা রয়েছে, কোনো কানিং নেই, দ্রুততা নেই। নেচার, ও প্রকৃতি। এবার কবি এরকম অবস্থায় সন্তানটাকে পড়ে থাকতে দেখে কবি যেন আর্তনাদ করে উঠেছে, ভিতর ফেটে যাচ্ছে। কবি সে প্রকৃতিকে বলছে, নেচার, ও প্রকৃতি মাতা, প্রকৃতি মাতা, কিপ হিম ওয়ার্ম, তাকে উষ্ণ রেখো। হি মে ক্যাচ কোল্ড, সব থেকে ভিতরকে তোল পার করে দেওয়ার মতন এটাই হলো কবিতার লাইন। একটা সন্তান তিল তিল করে পালন করা, একটা মা তিল তিল করে পালন করা সন্তানকে কেউ যদি হঠাৎ মেরে দেয়, মরা সন্তান কোলে নিয়ে মা দৌড়ে বেড়ায়, বিশ্বাস করতে পারে না যে আমার সন্তান মরে গেছে। বিশ্বাস করো, যুদ্ধে 1 সেকেন্ডও লাগে না একটা সোলজারকে মেরে ফেলে দিতে। যে মা এতদিন ধরে 10 মাস 10 দিন গর্ভে রেখে তারপরে 21 বছর ধরে বড় করে তুলেছিল, 18 বছর ধরে বড় করে তুলেছিল, সেই মায়ের চোখের আড়ালে দেশ মাতার সেবার নামে যখন তার সন্তানকে গুলি করে মেরে দেওয়া হয়, সেই মা যদি একবার চোখের সামনে দেখতে পায় তাহলে কত আর্তনাদ করবে। সেই মায়ের হয়ে যেন কবি প্রকৃতি মায়ের কাছে অনুরোধ করছে, ও প্রকৃতি মা, কোন রাষ্ট্র নেতা একে বাঁচাতে আসেনি, কোন দেশ মাতা একে বাঁচাতে আসেনি, তুমি এগিয়ে যাও। ওই যে সন্তানটা পড়ে রয়েছে তাকে যে ঠান্ডা লেগে যাবে, যে সন্তানকে কোনোদিন তার মা বাড়িতে ঠান্ডা লাগতে দেয়নি, কোনোদিন বিনা বালিশে ঘুমোতে দেয়নি, কত আরাম করে যত্ন করে মানুষ করেছিল, যাও তুমি এগিয়ে যাও প্রকৃতি মাতা, তাকে যে ঠান্ডা লেগে যাবে। আইরনিটা এখানে, তার কি আর প্রাণ আছে? তার তো প্রাণ কেড়ে নেওয়া হয়েছে। হাজারো স্বপ্ন চোখে নিয়ে সে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। হাজারো ভালোবাসার মায়ের লাল, কোনো স্ত্রীর স্বামী, কোনো সন্তানের পিতা আজ মৃত্যুর কোলে অসাড় হয়ে পড়ে রয়েছে। কবি মানতে পারছে না, তাই প্রকৃতির কাছে আর্তনাদ করছে, যাও যাও, তাকে যে ঠান্ডা লেগে যাবে। ঠান্ডা কোথায় লাগবে? সে পরকালে চলে গেছে। তাই তো তার পাশে ওই যে হামিং ইনসেক্টস, গুনগুন করা কীট পতঙ্গগুলো দেহ চারিপাশে উঠছে। তার মানে কোথাও কি মরা দেহ চারপাশে কীট পতঙ্গ উড়ে, কখন উড়ে গো? দেহতে পচন লাগলে কি তাই হয়? হয়তো বা চারিদিকে যে কীট পতঙ্গগুলো উঠছে, ডু নট ডিস্টার্ব হিজ রেস্ট, তার যে রেস্টের মধ্যে সে আছে তাকে আর ব্যাঘাত দিতে পারছে না। পৃথিবীর লোভ লালসা, যুদ্ধ দাঙ্গা হাঙ্গামা থেকে যেন সে অনেক দূরে পৌঁছে গেছে, কোথাও একটা শান্তির রাজ্যে চলে গেছে। তার রেস্টকে, তার কানের পাশে যে পোকা মাছিগুলো ভন ভন করে উঠছে আর ব্যাঘাত দিতে পারছে না। দেখো না, সৈনিকটা ঘুমোচ্ছে ইন সানলাইট, সূর্যের আলোর নিচে। অন হ্যান্ড অন হিজ ব্রিস্ট, একটা হাতে এভাবে বুকের উপরে পড়ে রয়েছে। অ্যাট পিস, শান্তিতে ঘুমোচ্ছে। এই যে শান্তি কথাটা খুব ভয়ঙ্কর, এ যেন পার্মানেন্ট শান্তি। আর পৃথিবীর যুদ্ধ দাঙ্গা হাঙ্গামা তাকে আর ব্যাঘাত ঘটাতে পারবে না। এবার লাস্টের এই অর্ধেকটা ওর লাইন হবে না, এখানে সে যে যুদ্ধের শিকার, সেটা বোঝাচ্ছে। ইন হিজ সাইডস, তার পার্শ্ব দেশে, দেয়ার আর 2 red holes, দুটো লাল রক্তাক্ত ফুটো। তার মানে এই দিক দিয়ে দুটো গুলি করেছে, এই দিক দিয়ে ঠিক ফুটে গেছে। তাহলে দেখো, এইভাবে যে যুদ্ধের ভয়াবহতাকে একটি নাটকীয় ভাবে তুলে ধরা যেতে পারে, সেটা কবিদের দ্বারাই সম্ভব। কত অল্প কথায় কত বেশি বেশি যুদ্ধের ভয়াবহতাকে ফুটিয়ে তুলল। তো সত্যি আমরাও চাই যুদ্ধ নয়, শান্তি চাই। শান্তি থাকুক, সবাই সুখে বাঁচুক, মিলেমিশে থাকুক। এখানে দেশ বড় নয়, ধর্ম বড় নয়, মানুষই বড়। মানবতা যদি থাকে তাহলে তার মধ্যে দেশও থাকবে, ধর্মও থাকবে, কর্মও থাকবে, সব কিছু। তাই আমাদের মানবতা টিকে থাকুক, আমরা আরো মানবিক হই, সবার পাশে দাঁড়াই, সবাইকে সবাই পরস্পরের সাথে ভালোবাসি। আমরা সবাই এক সৃষ্টিকর্তার সৃষ্টি, অতএব আমাদের মধ্যে কোনো ভেদভাব না আসুক, সবাই মিলে একসাথে থাকি।
চলো আমরা পরবর্তী কবিতার প্রস্তুতি নেব। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, ধন্যবাদ।